নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, পবন খেরা এবং আসাম পুলিশ তাদের মধ্যে একটা টাসল চলছিল। মূলত আসাম পুলিশ বলতে হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে এই পবন খেরা একটা টাসল চলছিল। তো নির্বাচনের ঠিক আগে আমরা দেখতে পাই 6ই এপ্রিল পবন খেরা একটি প্রেস কনফারেন্স করেন এবং বিস্ফোরক কিছু তথ্য দেন, যেখানে তিনি বলেন যে হেমন্ত বিশ্ব শর্মা, যিনি আসামের মুখ্যমন্ত্রী ছিলেন এতদিন, তার স্ত্রীর সম্পত্তির পরিমাণ যেটা শুনলে একদম চক্ষু চড়ক গাছ হয়ে যায়। তো সেই সম্পর্কে একদম সরাসরি পরবর্তী দিন আসাম পুলিশ দিল্লিতে পবন খেরার বাড়িতে রেড করে এবং এফআইআর করে, এবং দিল্লি পুলিশ রীতিমতন আসাম পুলিশের সঙ্গে সহযোগিতা করে পবন খেরার বাড়ি পর্যন্ত সার্চ করে, তার যে কোনো জিনিসপত্র তারা নিয়ে চলে যায়, ফোন, পুরনো ল্যাপটপ যা যা ছিল নিয়ে চলে যায়। তো তার পরবর্তীতে আমরা দেখতে পাই পবন খেরা রীতিমতন পালিয়ে বেড়াচ্ছেন, এবং সেই জায়গা থেকে তিনি একটি ভিডিও আপলোড করেন। সেখানে পবন খেরা আবারও চ্যালেঞ্জ করেন হেমন্ত বিশ্ব শর্মাকে, এবং হেমন্ত বিশ্ব শর্মাকে তিনি চ্যালেঞ্জ করে বলেন যে আমি রাহুল গান্ধীর সৈনিক, আমি পালাবো না, আপনারা যা ইচ্ছা করুন, আমি আরো কিছু তথ্য বিস্ফোরক ভাবে আনতে চলেছি। এবং পবন খেরা একদম হেমন্ত বিশ্ব শর্মার ভাইয়ের সম্পর্কে, তার সম্পত্তির পরিমাণ সম্পর্কে সেই ভিডিওতে তিনি বিস্ফোরক কিছু বার্তা দেন। তো এরই মধ্যে একদম সরাসরি তেলেঙ্গানা হাইকোর্ট সেখান থেকে একটা বড় সড় নির্দেশ চলে এলো যে পবন খেরাকে অ্যান্টিসিপেটরি বেল অর্থাৎ অগ্রিম জামিন দেওয়া হলো, এবং সেটা 1 সপ্তাহের জন্য দেওয়া হলো। এবং সেই বেলটা পবন খেরার হয়ে কে করিয়ে আনলেন আপনারা শুনবেন? অভিষেক মানু সিংভি, সুপ্রিম কোর্টের লয়ার এবং কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভার সাংসদ অভিষেক মানু সিংভি, তিনি সরাসরি এই মুহূর্তে পবন খেরার এই যে অগ্রিম বেলের ব্যবস্থাটা করিয়ে আনলেন 7 দিনের জন্য। তেলেঙ্গানা হাইকোর্ট বলে দিল যে কোনোভাবেই পবন খেরাকে 7 দিনের জন্য অ্যারেস্ট করা যাবে না। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, 7টা দিন সময় পেলেন পবন খেরা, এবং এই 7 দিনের মধ্যে তিনি কি করেন সেটা আমরা অবশ্যই দেখবো, এবং অবশ্যই বলবো আপনাদের যে সামগ্রিক ঘটনাটা, কেসটা কিভাবে এগুলো এবং সামগ্রিক পরিপ্রেক্ষিতটা কি ছিল। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন পবন খেরা বেশ অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দলিল তিনি তুলে ধরেন। যখন এপস্টিন ফাইলের চর্চা হয়েছিল তখনও পবন খেরা বিভিন্ন ভাবে হরদীপ পুরীর এগেনস্টে বিভিন্ন তথ্য সামনে এনেছিলেন প্রেস কনফারেন্স করে। কংগ্রেস পার্টির মুখপত্র হিসেবে এটাই তার কাজ, এটাই তিনি করেছিলেন। এবং আসামে ভোটের ঠিক আগে একদম বিস্ফোরণ যাকে বলা হয়, আসামের মুখ্যমন্ত্রী, তার স্ত্রীর 52,000 কোটি টাকার সম্পত্তি রয়েছে, আমেরিকাতে দুবাইতে তার 2টি সম্পত্তি রয়েছে, ইত্যাদি বিভিন্ন ঘটনা তিনি তুলে ধরেন। এবং অবশ্যই সবচেয়ে ফোকাস যেটা করেছিলেন তিনি, যে 3টি দেশের একসাথে রানিং পাসপোর্ট রয়েছে হেমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিঙ্কি ভূঁইয়া শর্মা তার। এবং এই যে প্রেস কনফারেন্স, সেটার একটা বিভৎস প্রভাব কিন্তু অবশ্যই আসামের জনতার ওপর, মূলত জেন জি যারা ভোটার তাদের ওপর পড়বে। তেমনই কিন্তু পলিটিক্যাল অ্যানালিস্ট যারা, তারা চর্চা করেছিলেন যে জেন জি ভোটার তারা কিন্তু ওয়াকিবহাল যে সারা ভারতবর্ষে কি নিয়ে ভোট হচ্ছে, কোন কোন বিষয়ের উপর দাঁড়িয়ে ভোটটা হচ্ছে, এবং আসামের ভোটটা কিসের ভিত্তিতে হচ্ছে। আসামের ভিত্তিতে সম্পূর্ণ সাম্প্রদায়িক রাজনীতি, সম্পূর্ণ ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে একটা ভোট হচ্ছে আসামে। কিন্তু অন্যান্য সারা দেশের পরিস্থিতিটা কি? তারা, তাদের হাতে মোবাইল ফোন রয়েছে, তারা সামগ্রিক ভারতবর্ষের, সামগ্রিক পৃথিবীর অবস্থাটা সম্বন্ধে ওয়াকিবহাল। তো এই যে প্রেস কনফারেন্সটা, যে আমাদের নেতা যে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী, তার স্ত্রীর এত পরিমাণ সম্পত্তি, সেটা হোক আদৌ বা না হোক, তিনি যে কথাগুলো বলেছেন, পবন খেরা যেগুলো বলেছেন, সেটা আদৌ আসলেই সত্যি হোক বা নাই হোক, কিন্তু যে কথাগুলো বলেছিলেন, যে আরোপগুলো তুলেছিলেন, তার একটা প্রভাব ভোটে পড়বে, এটাই কিন্তু একটা আশা ছিল কংগ্রেসের। এবং সেই স্ট্র্যাটেজিতেই মূলত অন্য পলিটিক্যাল পার্টি নেতার উপর এই ধরনের আরোপ আনেন, তাদের এটাই মূলত স্ট্র্যাটেজি থাকে। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে বড় সড়ো একটা যে জায়গা উঠে এসেছে, অ্যান্টিসিপেটরি বেল যেটা অগ্রিম জামিন, সেটা একদম তেলেঙ্গানার হাইকোর্ট দিয়েছে। এবং সেই ক্ষেত্রে আসামের তরফ থেকে যিনি অ্যাডভোকেট জেনারেল দাঁড়িয়েছিলেন এই সামগ্রিক কেসটা আসাম পুলিশের হয়ে, তিনি দেবজিৎ চাকিয়া দাঁড়িয়ে বলেছিলেন যে কথাটা, যে কেন এই যে তেলেঙ্গানায় তিনি হঠাৎ করে অ্যান্টিসিপেটরি বেল আনতে গেলেন, তিনি তো দিল্লির বাসিন্দা, তিনি কেন হায়দ্রাবাদের যে হাইকোর্ট সেখানে গেলেন তার বেল অ্যাপিল করতে, এবং তার বাড়ি যে দিল্লিতে সেটাও মনে করিয়ে দিয়েছেন এই দেবজিৎ চাকিয়া। এবং তিনি তখন বলেন যে এর পরবর্তীতে যখন আপনি এইখানে ঘটনাটা সরে যাবে সম্পূর্ণভাবে, তখন তো তিনি চেন্নাই পালিয়ে যাবেন, তখন তাকে গ্রেপ্তার করতে গেলে। তো এই বিষয়গুলো কিভাবে চলতে পারে, কিন্তু তার পরবর্তীতে অভিষেক মানু সিংভি সরাসরি বলেন
যে বক্তব্যটা, যে এই যে সামগ্রিক ঘটনাটা, এখানে পবন খেরার সামগ্রিক দোষটা কি, তিনি একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে একটা কাজ করেছিলেন, এইটাই তো বিষয়। অর্থাৎ একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে রাজ্যের যে মুখ্যমন্ত্রী, তার স্ত্রীর সম্পত্তির পরিমাণ সম্পত্তি তিনি একটা আরোপ লাগিয়েছেন। তো এইটাকে সম্পূর্ণ এমন ভাবে তাকে কেন খোঁজা হচ্ছে, এবং অবশ্যই যেটা প্রশ্ন আমরাও তুলেছিলাম, অবশ্যই সারা দেশ থেকে যে প্রশ্নটা উঠছিল, যে আসাম পুলিশ কোন এফআইআর এর ভিত্তিতে পবন খেরাকে খুঁজতে চলে গেল তার দিল্লির বাড়িতে। কারণ এমসিসি চালু ছিল তখন, অর্থাৎ ভোটের ঠিক আগের দিন, 9 তারিখ ভোট হয়েছে, 8 তারিখ। আসামের পুলিশ কিভাবে চলে যেতে পারে পবন খেরাকে খুঁজতে দিল্লিতে, এবং তাহলে কি নির্বাচন কমিশনকে সম্পূর্ণ কন্ট্রোল করছে বিজেপি? এবং হেমন্ত বিশ্ব শর্মা যা বলে দিয়েছেন সেই এফআইআর এর ভিত্তিতে সরাসরি তার স্ত্রী একটি এফআইআর করেন, মানহানি মামলা, এবং সেই মানহানি মামলার জন্য কি সরাসরি আসামের পুলিশ চলে যেতে পারে দিল্লিতে? এই বিষয়টা কিন্তু গুরুতরভাবে উঠে এসেছিল, এবং অবশ্যই এই মুহূর্তে অভিষেক মানু সিংভি প্রত্যেকটা পয়েন্ট রাখেন, এবং সুপ্রিম কোর্টের একজন লয়ার তেলেঙ্গানায় হাইকোর্টে গিয়ে পবন খেরার জন্য যে বেলটা নিয়ে এলেন, 7 দিনের একটা বেল নিয়ে এলেন, সেটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। এই সামগ্রিক ঘটনায় পবন খেরার যে একটা কন্ট্রোভার্সি তৈরি হলো, পবন খেরাকে নিয়ে যে একটা চর্চা শুরু হলো, সেটাকেও কিন্তু কংগ্রেস পার্টি তাদের নিজেদের একদম লড়াইয়ের জায়গা থেকে দেখছে, এবং তারা ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আই স্ট্যান্ড উইথ পবন খেরা এই ধরনের একটা বক্তব্য রেখেছে। এবং অবশ্যই আপনাদের মনে থাকবে যে হেমন্ত বিশ্ব শর্মা তিনি কি বলেছিলেন, তিনি কখনো পাগল বলেছিলেন পবন খেরাকে, কখনো পবন খেরাকে বলেছিলেন পবন খেরা को मैं पेड़ा बना दूंगा। मेरा चुनाव जीतने के लिए ये सब नहीं सही है, लेकिन कांग्रेस का लोग फालतू है, अकल नहीं। राहुल गांधी भी पागल है, ये पवन खेरा उससे भी ज्यादा पागल है। अब लीगल एक्शन भी लिया है। लीगल एक्शन तो चलेगा ही, लेकिन और एक एक्शन में लेने जा रहा हूँ, बाद में बताऊंगा। पवन खेरा को मैं पवन पेड़ा बना दूंगा। তারই একটা এফেক্ট সহ আসামের পুলিশ সম্পূর্ণ পৌঁছে গেলেন দিল্লিতে, এই বিষয়গুলো উঠে আসছে। আপনারা একবার দেখুন যে পবন খেরা সেদিন ঠিক কি বলেছিলেন, এবং অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনারা বলুন যে এই যে বক্তব্য, এই যে প্রেস কনফারেন্স, তার যে অভিঘাত, সেটা কি এতটা গুরুতর হওয়ার দরকার ছিল, যে পবন খেরাকে পালিয়ে বেড়াতে হবে, তাকে খোঁজার জন্য আসামের পুলিশ একদম অ্যাডভোকেট জেনারেল তাকে নামিয়ে দেবে লড়াইয়ের ময়দানে? এই বিষয়গুলো কেন তৈরি হচ্ছে রাজনীতিতে? অবশ্যই কিন্তু বড়সড় প্রেক্ষাপট। এর আগেও তো আমরা দেখতে পেয়েছি যে দিল্লি ভোটের ঠিক আগে অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়া, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী, তাদের বিরুদ্ধে লিকার স্ক্যামের অভিযোগ এনে তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু তার পরবর্তীতে কোর্ট কি বললো, সময়ের সঙ্গে সঙ্গে তাদের কোনো দোষই ছিল না, এই দোষের সঙ্গে, এই স্ক্যামের সঙ্গে তাদের কোনো যোগাযোগই ছিল না, এরকম তো কথাটা এলো। তাহলে সেই ক্ষেত্রে কেন করা হলো এগুলো? রাজনৈতিক প্রতিহিংসার জন্য, রাজনৈতিক দ্বন্দ্বের জন্য। সেটা তো বিভিন্ন ভাবে ট্যাকেল করা যায়, কিন্তু এই যে একদম সরাসরি আমার হাতে ইলেকশন কমিশন, আমার হাতে পুলিশ রয়েছে, এই বিষয়গুলোকে ফলাও করে দেখানো, সেটাই কি প্রাধান্য পাচ্ছে না? আপনারা বলবেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে দেখুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। नंबर 2, एंटीगुआ बारबुदा एक देश है। भूया शर्मा रिनिकी जारी हुआ 26 अगस्त 2021 को, खत्म होगा 25 अगस्त 2031 को। तीसरा, अरब रिपब्लिक ऑफ इजिप्ट, रिनिकी भूया शर्मा, जारी हुआ 13 फरवरी 2022 को, खत्म होगा 12 फरवरी 2029 को। ये तो 3 है, बाकी भी हो सकते हैं, हमें नहीं मालूम। लेकिन हम ये जानना चाहते हैं कि जिस मुख्यमंत्री की पूरी राजनीति मुसलमानों के खिलाफ नफरत पर आधारित हो, उसकी अपनी पत्नी 2 मुस्लिम देशों के पासपोर्ट रखती हो और एक एंटीगुआ का पासपोर्ट रखती हो, नंबर 1। नंबर 2, हम ये जानना चाहते हैं क्योंकि भारत के कानून के हिसाब से आप ड्यूअल सिटीजनशिप यानी कि दोहरी नागरिकता नहीं रख सकते। हम ये जानना चाहते हैं कि क्या रिनिकी भूया शर्मा भारत का पासपोर्ट भी रखती हैं? इज शी अ सिटीजन ऑफ इंडिया ऑल्सो? जो दुबई में है। ये
8 अगस्त 2022 को इशू हुई है टाइटल डीड, जो आप सामने देख रहे हैं। इसमें सारे डिटेल्स हैं। प्रॉपर्टी टाइप होटल रूम्स, अल बर्शा साउथ फोर्थ, प्लॉट नंबर 397, म्यूनिसिपैलिटी नंबर 681-1269, बिल्डिंग नंबर 1, ये प्रॉपर्टी नंबर 224, फ्लोर नंबर 2, पार्किंग, ये सारे डिटेल्स आपके सामने हैं। नीचे आइए, ओनर्स नंबर एंड देयर शेयर्स। एम ग्रुप, रिनिकी भूया शर्मा, ये आपके सामने एक प्रॉपर्टी है। अब आइए आप इनकी दूसरी प्रॉपर्टी पर। प्रॉपर्टी टाइप फ्लैट, अल बर्शा साउथ फोर्थ, ये सारे म्यूनिसिपैलिटी नंबर, बिल्डिंग नंबर, ये सब कुछ। ओनर्स पे आ जाइए,